মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প। ভূপৃষ্ঠ থেকে ৫,৩৬৪ মিটার অথবা ১৭,৬০০ ফিট উচ্চতায় অবস্থিত পৃথিবীর দুর্গমতম স্থানগুলোর মধ্যে একটি। শেষ পর্বে আমরা পাহাড়ের পথে প্রথম চাকা ঘুরিয়েছিলাম। কাঠমান্ডু থেকে শুরু করে ঝাঁকুনি ভরা ভয়ঙ্কর পথে পার হয়েছি হাজারো হাজারো বাঁক, আর এসে পৌঁছেছি অবশেষে সুরকে। এটাই সেই জায়গা যেখান থেকে শুরু হচ্ছে আমার আসল অভিযান পায়ে হেঁটে হিমালয়ের বুকে। এই পথে নেই রাজপথ, নেই বিলাসিতা, শুধু আছে কাঁধে ব্যাগ, চোখে স্বপ্ন আর সামনে অজানা পাহাড়ের ডাক। প্রতিটি ধাপ, প্রতিটি নিঃশ্বাস আমাকে নিয়ে যাচ্ছে আরো কাছাকাছি সেই চূড়ার যার নাম শুনলেই গায়ে কাটা দেয়, দ্য মাউন্ট এভারেস্ট। এই এপিসোডে আমরা হাঁটবো সুরকে থেকে নামচে বাজার পর্যন্ত, পাড়ি দেব পাহাড়ি গ্রাম, ঝর্ণার ধ্বনি আর কাঠের ঝুলন্ত সেতুগুলো। আর এই হলো আমার ড্রিম ট্র্যাক। শরীর ক্লান্ত হবে, মন লড়বে, কিন্তু চোখ থেমে থাকবে না, কারণ এমন সৌন্দর্য বারবার দেখা যায় না। চলেন শুরু হোক যাত্রার সবচেয়ে সুন্দর অধ্যায়। তো এই যে সুরকেতে এখানে গাড়ি ড্রপ করে দিল। এখন থেকে মূলত আমার ট্রেকিং শুরু। আজকে অনেক দিন পরে এখন থেকে আমার ট্রেকিং শুরু। আজকে আমার গন্তব্য হচ্ছে ফাকদিন যাব। ফাকদিন যেতে যত সময় লাগে ধীরে ধীরে যাব, দেখতে দেখতে যাব, আস্তে আস্তে যাব। যাচ্ছি সুরকে থেকে ফাকদিন। আনুমানিক 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব ফাকদিন। কিন্তু প্রথম দিনেই আমি মূলত এই প্রেশারটা নিতে যাচ্ছি না। সবুজ পাহাড়ের কান্ডারি মূলত এই সাদা পাহাড়ে এসে আর চলে না। এখানে অল্টিটিউডের সাথে তালে তাল মিলিয়ে, পায়ে পা মিলিয়ে ধীরে সুস্থে ট্রেকিং করতে হয়। ৭,০৫৪ ফিট থেকে আজকে আমার গন্তব্য ৮,৫৬৩ ফিট, অর্থাৎ সুরকে থেকে ফাকদিন পর্যন্ত যেতে আমাকে ১৫০০ ফিট উচ্চতা গেইন করতে হবে। তো দেখা যাক, সামনে আরো সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখাবো। চলতে থাকুন, দেখতে থাকুন। তো ট্রেকিং করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে গেছি। আজকে ৬ নম্বর দিন আমি মূলত ট্রেকিংয়ে। তার আগে তো ওই যে স্ট্রাইকের কারণে আটকে গেছিলাম, প্লাস এখানেও কালকে রাতে একটু গাড়িতে ডিস্টার্ব ছিল, রাস্তায় আটকে গেছিলাম। ফাকদিন যাওয়ার আগে আরও 3টা গ্রাম পড়বে, বলবো না। আর মোটামুটি ট্রেকিং শুরুতেই একটু ভালোই খাড়া আছে। যখন সুরকে থেকে রওনা দিচ্ছি এখন একটু ভালোই খাড়া আছে, আর কিছুক্ষণ পরে তাও তো খাড়াই দেখতেছি, ওই মনে হয় না আর ফ্ল্যাট পাবো। তো এটাই। এই যে দেখুন কিভাবে পাথরকে খোদাই করে করে এই লেখাগুলো লিখছে, অসাধারণ, কি কারুকার্য তাদের। তো ফাইনালি সুরকে থেকে 1 ঘন্টা লাগলো, মৌসে ভিলেজে চলে আসছি। এটা হচ্ছে মুসে ভিলেজ। সুরকে থেকে শুধু উঠা আর উঠা। 1 ঘন্টা বলতে আমার 1 ঘন্টা লাগছে। অ্যাজ ইউজুয়াল যদি কাউন্ট করেন তাহলে আমি বলবো 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। চড়িখড়কাতে এসে একটু ব্রেক নিব। অনেক দ্রুত হাঁটতেছি, পিছের ব্যাকপ্যাক অনেক ভারী। বর্তমানে অ্যাপ্রক্সিমেট 22 থেকে 23 কেজির মতো হবে। সব কিছু আসলে নিতে হয়, নতুবা অত টাকা দিয়ে পোর্টার নেওয়া আমার পক্ষে সম্ভব না। আর যে পরিমাণ ঠান্ডা এখানে, ঠান্ডা থেকে গরম হওয়ার জিনিস আছে অন্তত 10-11 কেজির মতো। কিছু করার নেই। এভারেস্ট বেস ক্যাম্পে আসতে গেলে এই ব্যাকপ্যাক আপনাকে নিতেই হবে।
আমি ইদানিং পাহাড়ে সবচেয়ে কম জিনিস নিয়ে আমি পাহাড়ে যাই, আর আমার কম জিনিসের মধ্যেই এখানে প্রায় 22 বা 23 কেজি, এই আর কি। একা একা আসলে সোলো ট্রিপের একটা অন্যরকম মজা আছে। হ্যাঁ, আমি এর আগে এমনিতে পাহাড়ে কয়েকটা সোলো করছিলাম। আসলে সোলো ট্রিপের অন্যরকম মজা আছে। গ্রুপের এক মজা আর সোলোর আরেক মজা। এতক্ষণ তো পথের মধ্যে অনেক গাধার অনেক ময়লা ছিল, বীজটা ছিল, এখন সেটা আর নাই। চৌরিকার কাছে এসে দেখতেছি এটা অনেক পরিষ্কার জায়গা, ভালো লাগতেছে অনেক। তো এই যে সামনে আরেকটা সুন্দর মনস্ট্রি দেখাই। এই যে যা দেখলাম, চড়িখারকাটা আসলে উন্নত থেকে এখানে মনে হয় একটু বেশি ভালো লাগবে, কিন্তু আমি সবসময় যে কাজটা করি, কোনো একটা নির্দিষ্ট গ্রামে ভিলেজে আসার পরে যখন দেখি যে না ওই ঘরটা একটু অনুন্নত, আমি ওইখানে থাকার চেষ্টা করি। তো ওইটাই দেখে আমার কাছে ভালো লাগে, ওইখানে থেকে ভালো লাগে। কারণ যদি ওইখানে থাকি তাহলে ওই লোকটা দুটো পয়সা পাবে, টাকা পাবে, ওর একটু উন্নতি হবে। এই যে চড়িখারকার মনস্ট্রি, ভালোই লাগতেছে, সুন্দর গোছানো কাজ। এটা ওদের ধর্মীয় জায়গা, জুতা নিয়ে প্রবেশ করা যাবে না। আর এই যে হ্যাঁ, সুন্দর চড়িখারকা, আসলেই খুব সুন্দর, দেখে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। হ্যালো, নমস্তে। বাদাম, हो थैंक यू। मैं बांग्लादेश से हूँ। হঠাৎ করে এই লোকাল মানুষগুলোর সাথে কথা বলে আমি যেন এনার্জি আবার ফিরে পেলাম। দীর্ঘ অনেকক্ষণ ট্র্যাক করার পর এরকম 2-4 মিনিট মানুষের সাথে কথা বলতে পারলে সত্যি যেন খুবই রিফ্রেশিং লাগে। ট্রাভেলিং শুধু সুন্দর জায়গা দেখার জন্যই না, বরঞ্চ সেখানকার মানুষের ভাষা, সংস্কৃতি, মানুষের আচার ব্যবহার, কালচার, জনপদ দেখার জন্য ট্রাভেলিং করা উচিত। এই যে বাদাম, এগুলো এখানকার স্থানীয় বাদাম। मैं अकेला हूँ, धीरे धीरे चलना। थैंक यू दीदी। ये कैसे रखूँगा, रख दो। ओके, नमस्ते। नमस्ते, बाय। सी यू, बाय। मुझे ভালো লাগলো, কতটা ফ্রেন্ডলি, তাই না? ওরা সবাই মিলেমিশে বাদাম খাচ্ছে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকেও দিচ্ছে। বাহ, চমৎকার। জীবনটা অনেক সুন্দর, জীবনটা আসলেই অনেক সুন্দর, জীবনটা খুবই সুন্দর। हेलो हेलो, कुछ खाया आप? ये हेलो, ओए 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 बाय बाय।
এখানকার কুকুরগুলো না অন্যরকম সুন্দর সুন্দর। বাই দ্য ওয়ে, আজকে থেকে আমার বক বক শুনতেই থাকবেন, কারণ সাথে কেউ নাই, কারোর সাথে গল্প করার নাই। সাথে আছেন আপনারা, আর আছে আমার এই GoPro 5 DJI আর কি। তো ফাইনালি আমি চরিখরকাতে পৌঁছাই গেলাম। আমি চরিখরকাতে কিছুটা টাইম নিব, এইখানে বসে আমার ডিভাইস থেকে আমি ভিডিওসগুলো স্যান্ডিস্কে নিব এসএসডিতে। তো এখানে মূলত আমি কিছুক্ষণ ওয়েট করব সামনে একটা লাউঞ্জে। তারপর কিছুক্ষণ হিমালয়ের বুকে এই ছবির মতো সুন্দর গ্রামটিতে রেস্ট করে আবার লাঞ্চ শেষ করে হাঁটা শুরু করি ফাকদিনের উদ্দেশ্যে। পথটা সত্যি অপরূপ সুন্দর। কিছু কিছু ক্ষেত্রে সৌন্দর্যকে বর্ণনা করার কোনো শব্দই আমার কাছে নেই, পাওয়া যাচ্ছে না। এখানে আসলে আপনারাও বুঝতে পারবেন কতটা সুন্দর এই প্রকৃতি। সো রেস্টে আছি। রেস্টে যখন থাকবেন সবসময় চেষ্টা করবেন বেশি বেশি পানি পান করতে, কারণ এখানে ডিহাইড্রেট হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো প্লিজ টেক ওয়াটার টু মাচ, প্লিজ ডোন্ট ফরগেট টু টেক ওয়াটার। যদি গলা ব্যথা থাকে তাহলে অবশ্যই যে কোনো টি হাউস থেকে গরম পানি কিনে নেবেন। যদিও আমি রেগুলার ওয়াটারই নিচ্ছি, বাট অসুস্থ হওয়া যাবে না। সো ওকে। সো মঞ্জুতে আসতে আসতে এক পর্যায়ে এইখানে সাগরমাতা ন্যাশনাল ক্যাম্প এর ইয়ে পেলাম। হ্যালো, সাগরমাতা ন্যাশনাল ক্যাম্পে এখান থেকে পারমিশন নিয়ে যেতে হবে। মঞ্জুতে আসার পরে আমাকে মূলত পারমিট নিতে হবে। এখন পারমিটটা আসলে দুই ধরনের পারমিট। একটা হচ্ছে আমি যে ট্রেকিং করব সেটার জন্য আমাকে ট্রেকিং কার্ড TIMS থেকে ট্রেকিং কার্ড নিতে হবে। সেক্ষেত্রে আমার খরচ হবে 2000 রুপি। আর আমি যেহেতু সাগরমাতা ন্যাশনাল পার্কে যাচ্ছি, সেক্ষেত্রে সাগরমাতা ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য আমাকে আবার 1500 রুপি দিয়ে সেখানে এন্ট্রি করতে হবে। এটা গভর্নমেন্ট রুলস। আর আমি যেহেতু সার্কভুক্ত কান্ট্রির একজন মানুষ, সো আমার জন্য এই অপরচুনিটি। আর বাহিরে থেকে যারা আসবেন, মানে বাহিরে থেকে বলতে যারা ফরেনার আছেন, তাদের জন্য আবার এই সুবিধাটুকু থাকবে না। সো যেটা হয়েছে, মঞ্জুতে আমি যখন পারমিট নিচ্ছিলাম তখন আমি জানি যে ওইখানে দুইটা পেপার নিয়ে আমাকে চলে আসতে হবে, কিন্তু এই পারমিটটা আমাকে আবার আরেকটা কাউন্টারেও শো করতে হবে, যেটা আসলে আমি ভুলে গেছিলাম এবং সেটা আমাকে অবগতও করে নাই। বাট যাই হোক, আমি অনেকটা পথ চলে আসছিলাম, পরে একজন পুলিশ অফিসার অনেক দৌড়ে এসে আমাকে রিচ করলো, দেন আমাকে আবার যেতে হলো। সেখান থেকে আমাকে আবার পারমিটটা নিয়ে এন্ট্রি করে তারপরে হচ্ছে আবার আসতে হলো। তো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। তাহলে দেখতে থাকুন, আবারও যাই এভারেস্ট বেস ক্যাম্পের পথে। রেডি স্টাডি গো। সো এই মুহূর্তে ভিলেজে চলে আসছি, যেখান থেকে জোরসেল ভিলেজ, যেখান থেকে আপনি পরবর্তীতে নামচে বাজার যাওয়ার আগ পর্যন্ত আর কোনো ভিলেজ পাবেন না। সো এই যে এই ভিলেজে হচ্ছে আপনাকে লাঞ্চ করে নিতে হবে, কিন্তু আমি তো একটু আগে ব্রেকফাস্ট করেছি, বেশি দেরি হয়নি, বাট আমি লাঞ্চ স্কিপ করব। এখান থেকে হচ্ছে 3 ঘন্টা ট্রেকিং আছে। 3 ঘন্টা ট্রেকিং আছে, বাট আমি খুব ধীরে ধীরে যাব। আমি 5টার আগে পৌঁছাতে চাই না, আমি একটু স্লো মুভ করতে চাই, দেখে দেখে যেতে চাই। আমার সাথে পাহাড়ে যারা ট্যুরে যায়, আপনারা যারা
বান্দরবানে আমার সাথে জানেন আমি আসলে খুব সাইট সিইং পছন্দ করি, দেখতে দেখতে আস্তে আস্তে যেতে আমার ভালো লাগে, দৌড়াতে আমার ভালো লাগে না। সো দিস ইজ জোরশেল and you will not get any tea house before Namche Bazar from here. So you need to take your lunch and take some water also from here. So that's all about the village of Jorshel. Thank you. এই যে দেখেন কত ওজন উনি বোটিং করে নিয়ে যাচ্ছে, এগুলো ভাবতেই তো আমাদের কাছে অন্যরকম লাগে, কীভাবে সম্ভব। ও মাই গুডনেস। আসতেছে সম্মানিত স্যারেরা, স্যারদেরকে এভাবে পোর্টিং করানো হয় স্যারদেরকে দিয়ে। এক স্যার তো আমার দেখে মনে হয় ভয় দাঁড়ায় গেছে, না স্যার আবার দল বল পাইছে, সাহস করছে, এখন আবার উঠতেছে। স্যাররা যাওয়ার জন্য আমার একটু জায়গা করে দেওয়া দরকার, জায়গা করে স্যাররা যাচ্ছে, তারা বোটিং করে দেখে আমাদের খাবার জুটে, নতুবা আমাদের খাবারও জুটতো না। দেখেন কত উপরে তাদেরকে দিয়ে খাবার উঠানো হচ্ছে, নতুবা আমাদের খাবার জুটতো না। এই পর্যায়ে জোরসালে থেকে নামচে পৌঁছাতে অনেক সময় চলে যাচ্ছিল, আর ট্রেনটা মোটামুটি একই রকম, তাই আপনাদের সেগুলো না দেখিয়ে নামচে বাজার নিয়ে যাই। আর রাস্তায় পরিচয় হয় আমার দুজন ইন্ডিয়ান ভাই এবং তাদের গাইডের সাথে। সবাই মিলে খুব এনজয় করতে করতে নামচে বাজার পৌঁছে যায় বিকালের পর। নামচে বাজার এভারেস্টের প্রবেশের গেটওয়ে এবং হিমালয় রেঞ্জের রাজধানীও বলা যায়। ভূপৃষ্ঠ থেকে ৩,৪০০ মিটার উপরে অবস্থিত এত দুর্গম জায়গাতেও রীতিমতো একটি শহর হচ্ছে নামচে বাজার। কি নেই এখানে! প্রফেশনাল কফি শপ থেকে শুরু করে এটিএম মেশিন, মাউন্টেনিয়ারিং গিয়ার্স কেনার শপ, স্কুল, খেলার মাঠ, এখানে লঞ্চগুলো অনেক বেশি মডার্ন। ওয়াইফাই, হট শাওয়ারের সাথে প্রতিটা লঞ্চে খাওয়ার একদম ভালো রেস্টুরেন্ট এবং টেস্টি আলাদা। নামচেতে আলাদা এক রকমের শান্তি আছে। এখানে এসে সন্ধ্যায় তাই রিল্যাক্স করি, কোনো ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না। হ্যালো, ভেরি গুড মর্নিং ফ্রম নামচে বাজার। কালকে আমি একটু সিক ছিলাম, কালকে রাতে অনেক মাথা ব্যথা হচ্ছিল, জ্বর হচ্ছিল, মেডিসিন খাইছি, আদা দিয়ে লেবু, পানি, চা সব কিছু খাইছি। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমি ফিট আছি, বাট বডিটা অনেক ব্যথা করতেছে সব দিকে। তো আজকের দিনটা আমি কোথাও মুভ করবো না, অ্যাক্লিমেটাইজেশন ডে এর জন্য আজকে আমি এখানে থাকবো। ওয়াও, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ওয়াও। ও সকালটাই ভালো হয়ে গেল। দেখে থাকুন, দেখাবো ধীরে ধীরে। সো ফাইনালি অ্যাক্লিমেটাইজেশন ডে এর জন্য আমরা রওনা দিয়েছি এভারেস্ট ভিউ হোটেলে।
দেখার জন্য আপনাদেরকেও দেখাবো। অ্যাক্লিমাটাইজেশন অর্থাৎ যার অর্থ হলো শরীরের সাথে উচ্চতায় খাপ খাইয়ে নেওয়া। আমরা আজকে যাব হচ্ছে এভারেস্ট ভিউ হোটেলে, অর্থাৎ ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট হোটেল, অতি উচ্চতায় যে হোটেলের অবস্থান আমরা আজকে সেখানে ভিজিট করতে যাব। এভারেস্ট ভিউ হোটেল আপনার ভূপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফিট উচ্চতায় ট্রেকিং করে যেতে হবে। আবার আপনি চাইলে হেলিকপ্টারেও আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনার পার পারসন হেলিকপ্টার হচ্ছে $2,000 পর্যন্ত খরচ হবে। তো এভারেস্ট ভিউ হোটেলে যেতে হলে আমাদেরকে নামচে বাজার থেকে ট্রেকিং করে প্রায় 3 ঘন্টা ধরে ট্রেকিং করতে হবে। ট্রেকিং করে আমরা পৌঁছাবো এভারেস্ট ভিউ হোটেলে। তো এখন যাচ্ছি এভারেস্ট ভিউ হোটেল দেখতে এবং অ্যাক্লিমাটাইজেশন করতে, অর্থাৎ আজকে আমাকে আবার নামচে থাকতে হবে, কারণ আমাকে সেইখানে গিয়ে নিজের বডিকে অতি উচ্চতার সাথে খাপ খাইয়ে আবার নিচে নেমে আসতে হবে। সো দেখতে থাকুন। তো নামচে বাজার থেকে একটা খুব সুন্দর পিক দেখা যায়, সকাল সকাল উঠলে এটা দেখতে পাবেন। এটা হচ্ছে পমদি পিক। জাস্ট নামচে বাজার থেকে অপর পাশে এই পিকটা দেখা যায়। তো উপরে উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছি। এখন আমরা আছি কোথায়? এখন আমরা আছি 3,775 মিটারে। ওয়াও! এই যে এখানে একটা রিসর্ট আছে, টি হাউস, এখানে চাইলেও বসতে পারেন। তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু এটা না, এটা পার হয়ে আরো 30 মিনিট লাগবে। তো উঁচু রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা। हम ऐसे ही जा रही है चलते चलते। ये बहुत ही अच्छे गाइड है। बहुत इंफॉर्मेशन में मुझे मिला। मैं तो अभी भूल गया मैं बांग्ला ब्लॉगर हो क्या इंडियन ब्लॉगर हो। नेपाली look like नेपाली चाहिए। नेपाली सीखना चाहिए। दादा मैं तो भूल गई, मैं बांग्ला ब्लॉगर हूँ और इंडियन ब्लॉगर हूँ। Very soon we will be together, no? Yeah, very soon. Yeah, because Laila is here. Laila. So कल से अब आज बहुत ही तकलीफ से चल रही है। क्यों? कल रात 1 बजे क्या हुआ? अब कोई मिलेगा क्या? I'm getting all the energy. मिल्क टी और जिंजर टी, कौन सा टी था? Ginger honey. ओके। भाग power. 24 hour. ফাইনালি আমরা এভারেস্ট ভিউ হোটেলে পৌঁছে গেছি। দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট হোটেল, পৃথিবীর সবচাইতে উঁচুতে এই হোটেল। কি করে রেখেছে না নেপালে, কি করেছে তারা এটা। ওয়াও ওয়াও ওয়াও! এত উপরে এই সুবিধা, unbelievable, just unbelievable. This is hotel Everest View. আচ্ছা, 3,880 মিটার, অনেক উপরে। চলো যাই আমরা এভারেস্ট ভিউ হোটেল দেখতে। ওয়াও! So finally
আমরা ব্যাক করছি। ব্যাক করার সময় হঠাৎ এত পরিমাণ বাতাস, যে কারণে আমাদের ফুল সেট আপ নিতে হয়েছে আবার। এই যে দেখে অনেক রোদ মনে হচ্ছে, কিন্তু মারাত্মক বাতাসের আর্দ্রতা অনেক বেশি। তো আজকে অ্যাক্লিমেটাইজেশন শেষ করে নামচে বাজার ফিরে যাচ্ছি। সামনের দিনগুলোর হাই অ্যালটিটিউড ট্রেকিং সুস্থভাবে করার জন্য আজকের অ্যাক্লিমেটাইজেশন ডেটা খুবই জরুরি ছিল। আজকের পর্ব এখানেই। পরের পর্বে থাকছে নামচে থেকে দিংবুচে যাওয়ার গল্প। চারপাশে সবুজ থেকে হবে আরো রুক্ষ আর কঠিন। বাড়বে অ্যালটিটিউডের সাথে ফিজিক্যাল অনেক চ্যালেঞ্জ, কিন্তু তা দেখার অপেক্ষা করুন পরের সপ্তাহ পর্যন্ত। দিস ইজ হিমু ফ্রম নামচে, সাইনিং আউট।